শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আর শুরুতে একটি সতর্কবার্তা জানাতে চাই আপনাদের, সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। দেশে 1.5 লাখ ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা। গত 14 দিনেই 50,000 মানুষের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাসের উপস্থিতি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 4,019 জন। করোনায় মোট শনাক্ত 1,53,277 জন। একদিনে মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন 1,926 জন। শনাক্ত বিবেচনায় নতুন সংক্রমণের হার প্রায় 22%। আইডিসিআর এর তথ্য মতে বাংলাদেশে 21 থেকে 40 বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি, আর সর্বোচ্চ 71% পুরুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। ব্রিফিংয়ে জানানো হয়, কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে 14 দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময় প্রতিষ্ঠানগুলোতে কাজে যোগদানের ক্ষেত্রে সহনশীল আচরণ করার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হয়েছেন 4,019 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,53,277 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.10%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। যারা নিয়োগকারী আছেন বা সংস্থা আছেন, তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মী, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদেরকে কাজে ফিরতে সহায়তা করবেন। জ্বর, শ্বাসকষ্টে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রফেসর এমেরিটাস ডক্টর ফখরুল ইসলাম। সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। দুপুরে সেখানে মারা যান 85 বছর বয়সী এই অধ্যাপক। এদিকে একই উপসর্গ নিয়ে চারঘাট উপজেলার রাসপুর গ্রামের 60 বছর বয়সী রামপদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকেলে জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতেই মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় ফি দিতে হলেও ভোগান্তি কমেনি সেবা প্রত্যাশীদের। মুগদা হাসপাতালে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পরীক্ষা করাতে না পারার অভিযোগ আছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, 3 থেকে 4 দিন ঘুরেও সিরিয়াল পাচ্ছেন না তারা। আবার লাইনে না দাঁড়িয়েও কেউ কেউ টিকিট পেয়ে যাচ্ছেন। শারীরিক দূরত্ব নিশ্চিতে কোনো পদক্ষেপ না থাকায় আছে সংক্রমণের ঝুঁকিও। অন্যদিকে বেসরকারি উদ্যোগে করোনা পরীক্ষার স্থানগুলোতে দেখা দিয়েছে কিট সংকট, ফলে কমিয়ে দেয়া হয়েছে নমুনা সংগ্রহ। কালকের সিরিয়ালটা তারা তৈরি করতেছে, যে কালকের সিরিয়াল এই পর্যন্ত মানে 4-5টা টিকিট দেওয়া হয়েছে। 6টায় আসছি, 6টায় লাইনে এসে দাঁড়াইছি। এখন কালকে সিরিয়াল ডাকতেছে, তাহলে আমরা কি প্রতিদিন চলে যাবো ফিরত? তো 10-15 জন নিয়ে আর লোক নিচ্ছে না। যদি ভোগান্তিকে পেয়ে থাকে, আমাদের অভিযোগ সেন্টার আছে, সেখানে 4টা হটলাইন নাম্বার আছে। যদি কোনো কেউ মনে করেন যে তাদের ভোগান্তি হচ্ছে, অবশ্যই তারা সরাসরি কল করবেন। আমাদের এখন বর্তমানে আপাতত 50টা স্যাম্পল কালেকশন হচ্ছে। এটা কিটের স্বল্পতার কারণে পরবর্তীতে আমরা এটা বাড়িয়ে দিব আবার। সরকার নির্ধারিত ফি দিয়ে করোনা পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেলে গত কয়েকদিনের তুলনায় আজ করোনা শনাক্তের পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যা ছিল কম। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা নিম্ন আয়ের রোগীরা বলেন, খরচ যোগাতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। আর মধ্যবিত্তদের অভিযোগ, টাকা দিয়েও টোকেন মিলছে না, চলছে সিরিয়াল বাণিজ্য। তার উপর রিপোর্ট পেতে লাগছে 10 থেকে 12 দিন। দেরিতে রিপোর্ট হাতে আসায় অনেকেই এই সময়ের মধ্যে বেশি অসুস্থ হয়ে পড়ছেন। কেউ বা আবার রিপোর্ট পাওয়ার আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। 200 টাকা দিতে অনেক কষ্ট হয়ে গেছে, আর 200 টাকা খরচা আছে। যাদের ঘরে ধরেন 5-6 জন সদস্য আছে, হয়তো সেই রিক্সা চালায় বা অন্য কাজ করে নিন, তাদের জন্য তো অনেক কষ্ট হবে। উপসর্গ বুঝতে পারছে যে আমার করোনা হতে পারে। এই মুহূর্তে তিনি আগে হলো টাকার সংগ্রহের জন্য তিনি চেষ্টা করবেন, টাকার সংকলনের জন্য চেষ্টা করবেন। এটা করতে তার দেরি হয়ে যেতে পারে। করোনা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শিহাব জিসান। জিসান, চিকিৎসা সেবা না পেয়ে একের পর এক রোগী মৃত্যুর অভিযোগ উঠছে, স্বাস্থ্য বিভাগ কি বলছে? আর আগের যে অভিযোগগুলো ছিল সেগুলো খতিয়ে দেখে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এ পর্যন্ত? সৌমিত্র, এখন পর্যন্ত আগে যেসব অভিযোগ ছিল স্বাস্থ্য খাতের
বিনা চিকিৎসায় মানুষের মৃত্যুর, সেই অভিযোগগুলোর ব্যাপারে এখনও আসলে খতিয়ে দেখে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, এবং যার ফলে চট্টগ্রামে আমরা যেটি দেখতে পাচ্ছি এখনও কিন্তু স্বাস্থ্য খাতের একেবারেই বেহাল দশা। এবং আমরা যেটি দেখছি যে একেবারে করোনাকালের শুরু থেকেই চট্টগ্রামের স্বাস্থ্য খাতে এক ধরনের সমন্বয়হীনতা আসলে আমরা দেখতে পাচ্ছি, যে চট্টগ্রামের স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে এক ধরনের কথা বলছেন, আবার চট্টগ্রামের প্রশাসনের যারা রয়েছেন তারা আবার অন্য ধরনের কথা বলছেন। যেমন করোনাকালের শুরুর দিকেই আসলে তারা দাবি করেছিলেন যে চট্টগ্রাম পুরোপুরি প্রস্তুত করোনা মোকাবেলার জন্য, কিন্তু আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন কিন্তু এখনও পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হতে পারছেন না। কোনো কোনো হাসপাতালে রোগীর তুলনায় চাপ এতই বেশি যে পুরো যেসব সিট রয়েছে সব সিটই আসলে বরাদ্দ হয়ে গিয়েছে তাদের জন্য। সব মিলিয়ে বলা যায় একেবারে বিচ্ছিরি একটি অবস্থা, এবং চট্টগ্রামে এই মুহূর্তে আসলে যেটি মৃত্যু হার বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা যেটি আসলে তারা বলছেন যে মানুষজন আসলে চট্টগ্রামের যেসব হাসপাতালগুলো রয়েছে সেখানে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নেই, যার ফলে মানুষ কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে আসলে বেশি মৃত্যুবরণ করছেন চট্টগ্রামে। এবং গত কয়েকদিনে চট্টগ্রামের মৃত্যুর সংখ্যাটা কিন্তু হুট করেই আসলে বেড়ে গিয়েছে, এবং এর আরেকটি কারণ যেটি বলছে যে সাধারণ মানুষ সচেতন না, এবং তারা একেবারে শেষ মুহূর্তে গিয়ে যখনই আসলে তারা একদম শেষ মুহূর্তে তখনই তারা আসলে হাসপাতালগুলোতে যাচ্ছেন, এবং তখন আসলে অক্সিজেন কেন্দ্রীয় সরবরাহ ব্যবস্থা না থাকার কারণে তাদেরকে আসলে অক্সিজেন দিয়ে বাঁচানো যাচ্ছে না। সৌমিত্র, খুবই হতাশাজনক চিত্র। জিসান, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মধুর রানা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। রানা, দেখছিলাম সরকারি হাসপাতালে টাকা দিয়ে করোনা পরীক্ষা করাতে অনেকে অনীহা প্রকাশ করছেন। আজকে ভিড় কম ছিল রাজশাহী মেডিকেলে, এমন খবরও বলছিলাম। প্রক্রিয়াটা কি আসলে টাকা দিয়ে করোনা পরীক্ষা করাতে যাওয়ার যে প্রক্রিয়া, সার্বিকভাবে কী কী করতে হয় একটু বিস্তারিত জানাবেন। সৌমিত্র, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে যাদের করোনা উপসর্গ রয়েছে বা যারা পরীক্ষা করাতে চান তাদের মূলত স্থানীয় যেসব জনপ্রতিনিধি কার্যালয় রয়েছে, বিশেষ করে কাউন্সিলরদের যে কার্যালয় রয়েছে সেখানে তাদের যেতে হচ্ছে এবং সেখানে তাদের তালিকা দিতে হচ্ছে। এবং এর ফলে তালিকায় কিন্তু অনেক সময়, যেহেতু এখানে দুটি পরীক্ষার করার জায়গা রয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ, তো সে কারণে কিন্তু তালিকা দীর্ঘ হচ্ছে, এবং সেই তালিকা দীর্ঘ থাকার ফলে যারা প্রয়োজন অনুযায়ী আগে যাবার কথা তাদেরও কিন্তু অপেক্ষমান থাকতে হচ্ছে। এবং যার ফলে এমন ঘটনা ঘটেছে যে 3 দিন ধরে তারা অপেক্ষা করেছেন তালিকায় থাকার পর, এবং এরপর 3 দিন পরে তারা পরীক্ষার সুযোগ পেয়েছেন, এবং সেই ফলাফল পেতেও আরও 3 দিন দেরি হয়েছে, এর মধ্যে মারা গিয়েছে, এরকমও কিন্তু একাধিক ঘটনা রয়েছে। অর্থাৎ এই যে তালিকা প্রক্রিয়া, এই তালিকা প্রক্রিয়ায় স্বজন প্রীতির অভিযোগ রয়েছে দুর্নীতির, এবং অনেকেই বলছেন যে তারা তালিকার দ্রুত স্থান পেতে তাদেরকে অর্থ দিতে হচ্ছে, এরকম অভিযোগও রয়েছে। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের সাথে, যদিও তারা বলছেন যে এই ধরনের অভিযোগগুলো অমূলক, কিন্তু এই অভিযোগের সারি কিন্তু দীর্ঘ সারি, অনেকেই এই অভিযোগগুলো করছেন। দ্বিতীয়ত, এখানে যারা পরীক্ষার ফল জন্য অপেক্ষা করছেন সেই দেরিটিও কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত হচ্ছে। এবং তারা যেটি বলছেন, যখন নমুনাগুলো সংগ্রহ করা হচ্ছে তখন কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে, বিশেষ করে যারা বাড়ি না যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিতে এসেছেন তারা বলছেন যে একটি কক্ষে নমুনা নেওয়া হয় এবং সেখানেও অপেক্ষা করতে হয়। সব মিলিয়ে একে তো এই নমুনা সংগ্রহ নিয়ে জটিলতা রয়েছে, তারপর আবার নতুন করে বাড়তি ফি, তো সব মিলিয়ে আসলে এখানকার যারা উপসর্গ বা ব্যক্তি বা যারা সাধারণ মানুষ এই করোনা নিয়ে আতঙ্কিত, তারা আসলে এই পরীক্ষা প্রক্রিয়াকেই জটিল মনে করছে। সৌমিত্র, যেভাবে বর্ণনা করলেন সেটা তো খানিকটা জটিলতা তৈরি করছে বলেই প্রতীয়মান হয়। রানা, ধন্যবাদ আপনাকে। করোনা নিয়ন্ত্রণের প্রথম সুযোগ এরই মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন বিস্তার ঠেকাতে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সুযোগ এখনও আছে। পকেট লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন, টেস্ট বৃদ্ধি আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর জোর দিচ্ছেন তারা। অন্যথায় আশঙ্কা রয়েছে বড় ধরনের সংকটের। সংক্রমণের ধরন অনুযায়ী জুলাইয়ে আক্রান্তের দিক থেকে কঠিন অবস্থায় থাকবে বাংলাদেশ। এরপর কমতে পারে বলে ধারণা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মানুষের চলাচলটা আর কি বেশি, গাড়িটা আর কি বেশি আসছে, মানুষ ভাড়াটিয়া চেঞ্জ করতেছে। অন্ত বাইরে হলাম, আজকে বাইরে হলাম, বাইরে গেলাম, প্রথম ট্রেন আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন কিন্তু আমাদের হাতে আর কোনো ট্রেন মিস করার কোনো ধরনের সুযোগ নেই। আমাদেরকে প্রতিটা সেকেন্ড কাজে লাগাতে হবে। সিমটম দেখে আমাদেরকে সাসপেক্ট করতে হবে, সাসপেক্ট দেখে আমাদেরকে আইসোলেট করে ফেলতে হবে। মাস্ক পরবো, আমি সবার সময় এড়িয়ে চলবো, ভিড়ের মধ্যে যাব না। খালি লকডাউন কাগজ ও কলমে যেন না হয়, এটা কঠোরভাবে যেন লকডাউনটা আসলে মানা হয়,
বা জনগণকে মানতে বাধ্য করা হয়। নরসিংদীতে রেড জোন হিসেবে লকডাউনে থাকা মাধবদী পৌরসভার 2টি ওয়ার্ডকে ইয়েলো জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এর আগে তিনি লকডাউনে থাকা মাধবদী পৌরসভার 4 ও 5 নং ওয়ার্ডে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং তাদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। গত 11 জুন থেকে করোনা আক্রান্তের দিক দিয়ে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় মাধবদী পৌরসভার 4 ও 5 নং ওয়ার্ড দুইটিকে লকডাউন করে জেলা প্রশাসন। করোনা ভাইরাস নাকি গরিব মানুষকে ধরে না। দেশের খেটে খাওয়া অনেক মানুষের মুখে মুখে ঘুরছে এমন কথা। টাকা খরচ করেও চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছেন বিত্তবানরা। তাই খেটে খাওয়াদের ভালো চিকিৎসা অনেকটাই দুরাশা। অজপাড়া গ্রাম থেকে খোদ রাজধানীতে কেন সবার মুখে এমন আত্মবিশ্বাসের বাণী? বাস্তবতা আসলে ভিন্ন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কোনো ভাইরাসই ধনী গরিব চেনে না। যারা কায়িক পরিশ্রম বেশি করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। করোনা বেশিরভাগ হইতেছে ভাই কোটিপতিদের, যারা টাকা পয়সার অভাব নাই হাতেরই হইতেছে। গরিব মানুষের কয়জনের হইতেছে? গরিব মানুষের তো দেখি কমই হয়, বড় লোকেরই বেশি হয়। গরিবদের করোনা হয় না। যারা বড় মানুষ এরা তো 5 তলা 7 তলা আমার ধার দিয়ে হাঁটে না, দূরে থাকে। আর আমরা আপনার গায়ের লগে ভাজিয়া ডলা খাই, গসা খাই, রোগ আলার লগেও খাই, বের রোগ আলার লগে খাই। মানে আল্লাহ তো আমাকে ভালোই রাখছে। তাদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইনেট ইমিউনিটি বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে থাকার কোনো যুক্তি নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরি হচ্ছে বাংলাদেশে, এমন দাবি করে গ্লোব বায়োটেকের কর্মকর্তারা বলছেন এরই মধ্যে প্রাণীদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে অ্যান্টিবডি মিলেছে। 6-7 সপ্তাহ পর পরীক্ষামূলক প্রয়োগের পরিকল্পনা করছেন তারা। বলছেন সরকারের সহযোগিতা পেলে 6 মাসের মধ্যেই বহু কাঙ্ক্ষিত এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছানো সম্ভব। উদ্যোগকে স্বাগত জানিয়ে বিধি মেনে গবেষণা আর ট্রায়াল করার তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন ছাড়াও কিট নিয়েও কাজ করছে বাংলাদেশি এই কোম্পানিটি। মেকানিজমে আমরা কাজ করব। সো আপনারা যাদের নাম শুনেন, যাদের নাম জানেন, তাদের টার্গেটও আমাদের মধ্যে আছে, আমাদের নিজস্ব টার্গেটও আছে। আমার এই জিনিসটা তো আমার মানুষের বডিতে পুশ করার উপযোগী করতে হলে আমাকে আরও 6-7 মাস কাজ করতে হবে। আমি সাধুবাদ জানাচ্ছি তাদের উদ্যোগটাকে। যদি অফিসিয়াল মেসেজ আসে, অনুমোদনের একটা প্রক্রিয়া আছে, পদ্ধতিগতভাবে আমাদের যে প্রক্রিয়া সেটার মাধ্যমে যাওয়ার পরে তারপর ওনাদের বিষয়টা সেটা কী করা হবে সেটা সরকার দেখবে। সমালোচনা এড়াতেই তড়িঘড়ি করে বাজেট পাশ করা হয়েছে এমন অভিযোগ করে বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই বাজেট মানুষের নাভিশ্বাস বাড়াবে, ভেঙে পড়বে অর্থনীতি। স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে আপৎকালীন বাজেট করার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন সংকটকালীন সময়েও বাজেটে হতদরিদ্রদের জন্য সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। ফখরুল অভিযোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর যে তথ্য দেয়া হচ্ছে তা সত্য নয়, এতে বিভ্রান্তিতে পড়ছে জনগণ। বাজেটের সমালোচনা এড়াতেই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে বাজেট পাস করেছে সরকার। একটা অপরিণামদর্শী ও বাস্তবতা বিবর্জিত গতানুগতিক বাজেট পাস করা হয়েছে। জাতীয় সংসদের সামনে বাজেটের কপি ছিঁড়ে ফেলা বিএনপির ঔদ্ধত্যের প্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন বিএনপি জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে, দলটি কখনোই দেশের উন্নয়ন চায় না বলেই জাতীয় বাজেট প্রত্যাখ্যান করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ বলেন বিগত 10 বছরের সব বাজেট সফল এবং বাস্তবায়িত হয়েছে। একজন সংসদ সদস্য মানব পাচারে জড়িত থাকলেও কুয়েতে বাংলাদেশের শ্রম রফতানিতে কোনো প্রভাব পড়বে না বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। পেট্রোল বা নিক্ষেপের কর্মসূচি যে সমস্ত রাজনৈতিক দল দেয় তারা পার্লামেন্টের সামনে গিয়ে বাজেটের কপি ছিঁড়ে ফেলা এটা খুবই স্বাভাবিক। তবে তারা পার্লামেন্টের সামনে গিয়ে বাজেটের কপি ছিঁড়ে ফেলার মাধ্যমে আরেকটি জিনিস অবশ্য তারা স্বীকৃতি দিয়েছে। তারা সবসময় বলে আসছে এই পার্লামেন্ট অবৈধ, সুতরাং পার্লামেন্টের সামনে গিয়ে বাজেটের কপি ছিঁড়ে তারা পার্লামেন্ট যে বৈধ সেটিও স্বীকার করে নিয়েছে।
নতুন রাজনৈতিক দল গঠনে নির্বাচন কমিশনের আইন কঠোর করার সমালোচনা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। একই সাথে রাজনৈতিক দলে 1/3 নারী রাখার শর্ত শিথিল করার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়েছে। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্যে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ইসির দায়িত্ব আইনের প্রয়োগ করা, শিথিল করা নয়। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব কমবে। অনুষ্ঠানে আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, শর্ত দিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি সংবিধান পরিপন্থী। এ ধরনের বাধা সৃষ্টিকে ইসি যদি দায়িত্ব মনে করে তাহলে তারা শপথ ভঙ্গ করেছেন। আরো স্বার্থ সিদ্ধির জন্য এটা করছে। যেমন এই যে নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক এবং তাদের অর্ধেক প্রতিনিধিত্ব থাকা উচিত। তা আমরা কিন্তু 1/3 করা হয়েছে, 1/3 অন্তত আমাদের পূরণ করা উচিত। নির্বাচন কমিশন এটা আইনে আছে, আইনটা প্রয়োগ করা তাদের দায়িত্ব। রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা, এইখানে কি নির্বাচন কমিশনের দায়িত্ব হলো তাদের বাধা সৃষ্টি করা? এইটা যদি নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব মনে করে, আমার মনে হয় নিঃসন্দেহে তারা তাদের যে শপথ, সে শপথ ভঙ্গ করছে। উজানের ঢল আর বৃষ্টিতে উত্তর ও মধ্যাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। কুড়িগ্রাম, লালমনিরহাট সহ উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি। দুর্ভোগ বেড়েছে তিস্তা ব্রহ্মপুত্র পাড়ের জলমগ্ন এলাকায়। জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার 79 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে যমুনার পানি 42 সেন্টিমিটার ওপরে। 5 উপজেলার চরাঞ্চলের 28টি ইউনিয়নে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী লাখো মানুষ। দুর্গত এলাকার কোথাও কোথাও দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি, জ্বালানি ও গোখাদ্যের সংকট। খা নাই, দা নাই, পোলাপান নিয়ে খুব কষ্ট আছি, গরু বাছুর নিয়ে কুশলাই আছি, নাহলে 4-5 গ্রামের পারপুঞ্জি সব নিডু। তাহলে আঙ্গের চেয়ারম্যানও দেখে না, মেম্বারও দেখে না, দলীয় খুলে যে তাও দেখে না। সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর পানির প্রবল স্রোতে একটি বাঁধের 70 মিটার নদীতে ধসে গেছে। স্থানীয়রা জানায়, গতকাল রাতে সদর উপজেলার শিমলা স্পার বাঁধের 70 মিটার ধসে যায়। ধসের মুখে পড়ায় 5 ঠাকুরি এলাকার প্রায় 50টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশঙ্কায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আশঙ্কায় রয়েছে আরও বেশ কিছু বসতবাড়ি। বাঁধ ধসের কারণে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 2000-2001 অর্থ বছরে ভাঙন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে শিমলা এলাকায় এই মাটির তৈরি স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার স্পার বাঁধটি সংস্কারও করা হয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে একটি জেড খনিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113 জনে। আহত হয়েছেন আরও অনেকে। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, টানা বৃষ্টিপাতের ফলে স্তূপ করে রাখা মাটি কাদায় পরিণত হয়। পাশেই পাথর কাটার সময় ধসে পড়ে সেই মাটি। এর নিচে চাপা পড়েন কয়েকশো মানুষ। পরে খবর পেয়ে চালানো হয় উদ্ধার অভিযান। ধারণা, এখনও মাটির নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। বিশ্বের মধ্যে জেডের অন্যতম বড় উৎস মিয়ানমারের এই খনি। 2016-17 সালে মূল্যবান জেড পাথর বিক্রি করে দেশটির আয় হয় $75 কোটি। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি। তবে আবারও মনে করে দিতে চাই, আপনারা ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। ফিরছে একটু পর। 24 ঘন্টায় প্রায় 2 লাখ করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে। প্রাণ গেছে আরও 5,000-এর মতো মানুষের। ফলে মোট প্রাণহানি 5,19,000-এর বেশি। আক্রান্তের সংখ্যাও 1,08,00,000 ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড 51,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। দেশটিতে মোট আক্রান্ত 27,80,000-এর মতো। প্রাণহানি 1,31,000-এর কাছাকাছি। এদিকে 24 ঘন্টার হিসাবে 1,000-এর বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে 61,000-এর মতো প্রাণহানি। মেক্সিকোয় আরও 741 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 28,500 ছাড়ালো। করোনা ভাইরাসে একদিনে 438 জনের মৃত্যু হয়েছে ভারতে। মোট প্রাণহানি 18,000-এর মতো। 20,000 নতুন শনাক্তের পর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 6 লাখ। সংক্রমণে চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট প্রাণহানি 7,500। একদিনে প্রায় 5,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। তামিলনাড়ুতে একদিনে শনাক্ত প্রায় 4,000। রাজধানী নয়াদিল্লিতে 24 ঘন্টায় শনাক্ত 2,000-এর বেশি।
একদিনে রেকর্ড 51,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হলো যুক্তরাষ্ট্রে, মারা গেছেন আরও 676 জন। দেশটিতে মোট প্রাণহানি 1,31,000-এর কাছাকাছি, সংক্রমিত 27,80,000। নতুনভাবে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ায় হু করে বাড়ছে সংক্রমণ। রাজ্যগুলোয় খোলা হয়েছে গণহারে নমুনা পরীক্ষার কেন্দ্র। সেখানে সামাজিক দূরত্ব রক্ষায় গাড়িতে বসেই নমুনা দিতে পারবেন আগ্রহীরা। লকডাউন প্রত্যাহারের পর আবারও শহরগুলোতে বৃদ্ধি করা হয়েছে কড়াকড়ি। এরই ধারাবাহিকতায় মাস্ক পরিধান নিয়ে সুর পাল্টালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরতে সমস্যা নেই, জনসমাবেশে গেলে আমিও পরব। জনগণের ব্যাপারেও বাধ্যবাধকতা নেই। তবে আমার প্রশাসনিক দক্ষতার কারণেই সবাই সহজে করোনা পরীক্ষা করাতে পারছেন। করোনা ভাইরাস চলাকালে লকডাউন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার তার ইস্তফা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জানান, মহামারী মোকাবেলায় গৃহীত সরকারি পদক্ষেপের সাথে ছিল তার মতবিরোধ। কারণ লকডাউন চলাকালে সপরিবারে তিনি পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরেছেন। সে সময় নিজের অপরাধ স্বীকারের মাধ্যমে পদত্যাগপত্র দিলেও সংকটকালে সেটি গৃহীত হয়নি। বিশ্বের প্রথম দেশ হিসেবে মে মাসে নিজেদের করোনামুক্ত ঘোষণা করে নিউজিল্যান্ড। জুনে প্রত্যাহার হয় লকডাউন। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা 9,000 ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত 271 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,123 জনে, মারা গেছেন আরও 6 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 184 জনে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলিয়ে 7টি ল্যাবে গত 24 ঘন্টায় 1,373টি নমুনা পরীক্ষা করা হয়। রেজাল্ট পজিটিভ আসে 271 জনের। এর মধ্যে মহানগরীতেই শনাক্ত 187 জন। এছাড়া ফটিকছড়ি উপজেলায় 15, রাউজানে 10, হাটহাজারীতে 10 ও মিরসরাইয়ে 11 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 জন। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 33,800টি। এর ভিতরে পজিটিভ হয়েছে 9,123টি। প্রিয় চট্টগ্রামবাসী, আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিজেকে, নিজের শহরকে এবং নিজের দেশকে নিরাপদ রাখি। প্রধানমন্ত্রীর নির্দেশনার 2.5 মাস পর নারায়ণগঞ্জে খানপুর হাসপাতালে 10 শয্যার করোনা আইসিইউ ইউনিট চালু হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। ভবিষ্যতে এই আইসিইউ ইউনিটকে 50 শয্যা এবং পুরো হাসপাতালকে 500 শয্যায় উন্নীতের পরিকল্পনা জানান সংসদ সদস্য। পাশাপাশি হাসপাতালে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনাও দেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ক্রমেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সেই তুলনায় নমুনা সংগ্রহের হার একেবারেই কম। ফলাফল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এমন পরিস্থিতিতে খাগড়াছড়িতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সরকারি হাসপাতালগুলোয়। পিসিআর ল্যাবের সাথে আইসিইউ ইউনিটের দাবি দীর্ঘদিনের। খাগড়াছড়ি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় চট্টগ্রামে পিসিআর ল্যাবে। জনবল ও ল্যাব সংকটে নমুনা পরীক্ষার ফলাফল পেতে বেশি সময় লাগে বলছেন সিভিল সার্জন। লোক নেওয়ার কথা 90 নাম্বার পর্যন্ত, কিন্তু 67 নাম্বারে আমরা সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। আমি গত 28শে জুন আমার করোনা ভাইরাস কোভিড-19-এর টেস্ট করাইছি, কিন্তু আজ পর্যন্ত রেজাল্ট পাইনি। 5 দিন ধরে আইছি, রোববার আয়া এই ব্যবস্থা করে গেছি। পরে রিহেরবার কথা হয়েছিল মঙ্গলবারও দিছে না, বুধবারে আইছি, বুধবারও দিছে না। আমাদের অভিযোগ সেন্টার আছে, সেখানে 4টা হটলাইন নাম্বার আছে। যদি কোনো কেউ মনে করেন যে তাদের ভোগান্তি হচ্ছে, অবশ্যই তারা সরাসরি কল করবেন। আমাদের এখন বর্তমানে আপাতত 50টা স্যাম্পল কালেকশন হচ্ছে। এটা কিটে স্বল্পতার কারণে পরবর্তীতে আমরা এটা বাড়িয়ে দিব আবার। করোনা পরিস্থিতিতে ভালো নেই আইনজীবীরা। বিশেষ করে এই পেশার জুনিয়র ও শিক্ষানবিশরা আছেন চরম আর্থিক দুরবস্থায়। সীমিতভাবে ভার্চুয়াল কোর্ট চললেও প্রায় 4 মাস বেকার অনেকে। নেই আর্থিক প্রণোদনার ব্যবস্থা। অনেকে ছেড়েছেন রাজধানী। একটাই দাবি, দ্রুত খুলে দেয়া হোক আদালত। চিরচেনা কর্মচঞ্চল হাইকোর্টেরও একই অবস্থা। আইনজীবীরা জানান, অর্থের অভাবে ঢাকা ছেড়েছেন অনেক জুনিয়র আইনজীবী ও কর্মচারীরা। বেতন ভাতা দিতে না পারায় বেতন এবং ভাড়াও দিতে না পারেও চেম্বার ছেড়েছেন অনেকে। দুর্দশা লাঘবে বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট সহ সব জেলা বারগুলো এই বছরের ফি মওকুফের পাশাপাশি এককালীন ঋণের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে। বিগত 4 মাস যাবৎ আমরা বেকার অবস্থায়
আইনজীবীরা আমরা যারা জুনিয়র আছি তারা বেকার অবস্থায় রয়েছি। জুনিয়র আইনজীবী আমরা যারা আছি আমরা আসলে ভার্চুয়াল কোর্টে আমাদের মামলা নেই। ভার্চুয়াল কোর্ট হলে আমরা আসলে চলতে পারবো না। অধিকাংশ আইনজীবী তার চেম্বারে আসতে পারছে না, অনেকের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ তার পেশা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা আমাদের কথাও যদি বলি, আমরা অনেকে চেম্বার সামলাতে না পারে, চেম্বারের খরচ পোষাতে না পারে চেম্বার ছেড়ে দিয়েছি। তারপরে স্টাফ যারা ছিল তাদের সবাইকে আমরা ঢাকার বাইরে গ্রামে পাঠিয়ে দিয়েছি। চলতি বছরে সব ধরনের ফি বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বা জেলা বারগুলো এটি মওকুফ করতে হবে এবং তাদের যে প্রভিডেন্ট ফান্ড, বেনিফিট ফান্ড ওনারা কিন্তু চাঁদা দিয়ে থাকেন, সেখান থেকে একটি অংশ এককালীন সহায়তা হিসাবে সকল আইনজীবীকে দেওয়া উচিত। প্রকল্পের কাজ শেষ হয়নি অথচ দিব্যি তুলে নেওয়া হয়েছে বিল। আবার ঠিকাদারি প্রতিষ্ঠান খনন প্রকল্পের বালু ইচ্ছেমতো বিক্রি করে সরকারি কোষাগারে না দিয়ে টাকা ভরেছেন নিজের পকেটে। স্থানীয় ঠিকাদারদের একটি বড় অংশের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসব দুর্নীতির পেছনে সিন্ডিকেটের সঙ্গে 5 কর্মকর্তার যোগসাজশ রয়েছে। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও দুর্নীতির বিষয়টি নিজেদের ভুল বলে সাফাই গাইছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সম্প্রতি সব অনিয়ম দুর্নীতির বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন ঠিকাদাররা। পানি উন্নয়নের কিছু কর্মকর্তা যারা এই ব্যবসার মধ্যে ঢুকে গেছেন, এই ঠিকাদারির ব্যবসাটা তারা নিজেরাই করছে। জাল সার্টিফিকেট বিনিময়ে সাজিদ এন্টারপ্রাইজ, প্যারাডাইজ এবং মসিউর রহমানকে সৈয়দ সাইদুল ইসলাম 1 থেকে 1.5 কোটি টাকা ঘুষের বিনিময়ে এই কাজটি পাইয়ে দিয়েছেন। যেগুলা লিখেছে বা আর কিছু করেছে সবই তো সত্য বিষয় না। আচ্ছা কি আছে এটা দেখছি আমরা, আপনাকে বলছি আমরা এখন না, আপনার সাথে সন্ধ্যায় কথা বলছি, আপনি সন্ধ্যায় ফ্রি হন। এখন যদি সে অ্যাকচুয়ালি প্রমাণিত হয় জাল দিছে তাহলে সব দায়ভার তার। আর আমার ভুলের জন্য ঠিকাদার সিলেকশন আমি চুকে থাকি, এটা আমার যে পানিশমেন্ট রুলস আছে দেশের প্রচলিত আইন, সেটা হবে, এটা তো আর কিছু করার নাই। ভারত রফতানি পণ্য না নেয়ায় বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো আমদানি বাণিজ্য বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তারা জানান, করোনার কারণে প্রায় 2.5 মাস আমদানি রফতানি বন্ধ থাকার পর গত 7 জুন ভারতীয় পণ্যের আমদানি শুরু হয়। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের পণ্য নিচ্ছে না প্রতিবেশী দেশটি। 3 মাসের বেশি সময় পণ্য রফতানি বন্ধ থাকায় বাংলাদেশের প্রায় 2,500 কোটি টাকার বাণিজ্য ঘাটতি দেখা দিচ্ছে। সংকট নিরসনে দুপক্ষের মধ্যে বৈঠক হলেও সমাধান হয়নি। তাই গতকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ করে দেন বন্দর ব্যবহারকারীরা। এতে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে গেছে শত শত পণ্যবাহী ট্রাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ফলদ, বনজ সহ বিভিন্ন প্রজাতির 100টি চারা রোপণ করা হয়। আগামী 1 মাস এই কর্মসূচি চলবে। এ সময় 1,16,000-এরও বেশি গাছের চারা রোপণ করা হবে বলে জানান সেনা কর্মকর্তারা। খাগড়াছড়ির পানছড়িতে চাঁদাবাজির অভিযোগে 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রসিদ্ধ খিসা গ্রুপের সদস্য বলে জানানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার পুজগাং এলাকা থেকে প্রদীপময় চাকমা, গুরিলাল চাকমা ও মন্টু চাকমাকে আটক করা হয়। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে নানি ও নাতি নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আজ দুপুর থেকে তাদের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পুলিশ জানায়, গতকাল রাত 8:30টার দিকে 11 জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি ছোট ট্রলার উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের 6 গাঁও থেকে 20 কাঠালির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মেঘনা নদীর মোহনায় নাচকাটি নামক স্থানে প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। 11 জন যাত্রীর মধ্যে 9 জন ছাত্রে তীরে উঠতে সক্ষম হলেও শাহিদা বেগম ও তার 3 বছর বয়সী নাতি সাইমুন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছে, তবে এখনও তাদের সন্ধান মেলেনি। কক্সবাজার সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন। গতকাল শৈবাল পয়েন্টে ভেসে আসে মৃত ডলফিনটি। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলেদের জালে বা ট্রলারে আঘাতে মারা গেছে ডলফিনটি। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। গেল এপ্রিলে শামলাপুর ও ইনানি সৈকতে কয়েকটি মৃত ডলফিন ভেসে আসে। এর আগে করোনা ভাইরাসের কারণে পর্যটক শূন্য কক্সবাজারের সমুদ্রে ডলফিনের বিচরণ নজর কেড়েছিল সবার। আফ্রিকার দেশ বতসোয়ানায় গেল 2 মাসে রহস্যজনকভাবে 350 হাতির মৃত্যু হয়েছে। মে মাস থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মিলছে হাতির অস্বাভাবিক মৃত্যুর খবর।
এরই মধ্যে মৃত হাতিগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছে। গেল বছরও দেশটিতে শতাধিক হাতির মৃত্যু হয়। বন্যপ্রাণী থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে এমন ধারণা থেকে স্থানীয়রা হত্যা করতে পারে রয়েছে এই শঙ্কাও। চলছে সব খবর, ছোট্ট আরও একটা বিরতি। তবে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। নাশকতার 3 মামলায় খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ আবু হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রূপসা আইজগাতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 2016 ও 2017 সালে বিএনপি নেতা আবু হোসেন বাবুর নামে 3টি নাশকতার মামলা করা হয়। নাশকতার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর আবু হোসেন বাবুকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা জানান, সম্প্রতি করোনা মুক্ত হন আবু হোসেন বাবু। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর মহানগর যুবলীগ নেতা হীরা সরকারের বর্ণাঢ্য আয়োজনে কোরআন তেলাওয়াত এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগ চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে 2 শতাধিক অসহায় গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় গাজীপুর মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, জুয়েল সরকার, সোহেল রানা ও মৃদুল সরকার উপস্থিত ছিলেন। এছাড়া সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়। চট্টগ্রামের ইপিজেড এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মা মেয়েকে হয়রানি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সুমি বেগম নামে এক নারী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তার অভিযোগ, তিনি ও তার মেয়েকে জাহাজে চাকরি ও বাড়ি দেওয়ার কথা বলে কুপ্রস্তাব দেন অপরাধী চক্রের হোতা মাইনুদ্দিন। প্রস্তাবে রাজি না হয় নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে তাদের। মেয়েকে নিয়ে তিনি ইপিজেড আকমল আলী রোডে সৈকত আবাসিক এলাকায় বসবাস করেন। ইপিজেড থানায় জিডি করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ সুমি বেগমের। করোনায় মৃতদের জানাজা ও দাফন সৎকার বিষয়ে বন্দরনগরীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অক্সিজেন সিলিন্ডার পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 50 জন পুরুষ ও 10 জন নারীকে এসব বিষয়ে প্রশিক্ষণ দেয় নিষ্ঠা ফাউন্ডেশন। কিভাবে নিজেকে নিরাপদ রেখে দাফন ও সৎকারের কাজ করা যাবে, কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, কর্মশালায় সেসব বিষয়ে তুলে ধরা হয়। প্রশিক্ষণ দেন অধ্যাপক ডাক্তার ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডাক্তার এম এ কাশিম ও ডক্টর মুহাম্মদ নূর হোসেন। ঋণপত্র ছাড়া চুক্তির মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে মূল্য পরিশোধের নিশ্চয়তা সাপেক্ষে বাকিতে পণ্য রপ্তানি করতে পারবে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান। বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় ব্যাংকটি। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক ফ্যাক্টরিং কোম্পানি, বিদেশি ব্যাংক, বাণিজ্য অর্থায়নকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। বিদেশি আমদানিকারক প্রতিষ্ঠান পরিশোধ করতে ব্যর্থ হলে ঝুঁকি গ্রহণকারী প্রতিষ্ঠান রপ্তানি মূল্য পরিশোধ করবে। বিদেশি উৎসের পরিশোধ নিশ্চয়তা বা ঝুঁকি বিমা থাকা সাপেক্ষে স্থানীয় ব্যাংকগুলো তাদের নিজস্ব বৈদেশিক মুদ্রার অব্যবহৃত অংশ দিয়ে আগাম পরিশোধের ব্যবস্থা নিতে পারবে। জরিমানা বা সারচার্জ ছাড়া ডিএনসিসির আওতাধীন হোল্ডিং ট্যাক্স জমা ও ট্রেড লাইসেন্স ফি নবায়নের সময়সীমা 3 মাস বৃদ্ধি করা হয়েছে। ভিডিও বার্তায় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে করদাতারা 2019-20 অর্থ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স 15% সারচার্জ ছাড়াই জমা দিতে পারবেন। একই সাথে ব্যবসায়ীরাও জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারবেন। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বর্ধিত করা হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। বর্ণবাদী বক্তব্য প্রচার ইস্যুতে ফেসবুক বর্জনকারী প্রতিষ্ঠানের সংখ্যা 400 ছাড়ালো। বিজ্ঞাপন বন্ধের এই প্রতিবাদে প্রতিদিনই সামিল হচ্ছে নতুন প্রতিষ্ঠান। বেশ কিছুদিন ধরেই স্টপ হেইট ফর প্রফিট স্লোগানে ফেসবুকের বিরুদ্ধে চলছে প্রচারণা। অভিযোগ, নির্বিচারে বর্ণবাদী উস্কানিমূলক কন্টেন্ট প্রচারিত হয় মাধ্যমটিতে। তীব্র সমালোচনার মুখে বেশ কিছু পোস্ট সরিয়ে নিলেও তা যথেষ্ট নয় অভিযোগ সমালোচকদের। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ মার্কিনী জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে শুরু হয় ফেসবুক বর্জন কর্মসূচি। তালিকায় আছে ইউনিলিভার, অ্যাডিডাস, হোন্ডা, কোকাকোলার মতো প্রতিষ্ঠান।
এদিকে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পেতে যাচ্ছে হংকংয়ের প্রায় 30 লাখ বাসিন্দা। বুধবার পার্লামেন্টে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সাবেক ব্রিটিশ উপনিবেশের বাসিন্দারা শুরুতে 5 বছরের জন্য বসবাসের সুযোগ পাবেন। ব্রিটিশ পাসপোর্টধারী হংকংয়ের প্রায় 3.5 লাখ বাসিন্দা সহ আরও 26 লাখ রয়েছেন এই তালিকায়। এ সময় চাকরি ও লেখাপড়ার সুযোগও থাকবে। নির্দিষ্ট সময় পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। ক্যারিবিয়ান ক্রিকেটের কিংবদন্তি 3Ws ফ্রাঙ্ক কোরেল, ক্লাইভ ওয়ালকট আর এভারটন উইকস প্রথম দুইজন না ফেরার দেশে বাস গড়েছেন বেশ আগেই। আর বুধবার 22 গজি ক্রিকেটের 2 সতীর্থের সঙ্গী হয়েছেন 95 বছর বয়সী উইকস। টেস্ট ক্রিকেটে টানা 5 ইনিংসে সেঞ্চুরি রেকর্ড হাঁকানো এই মিডল অর্ডার ব্যাটসম্যান ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে ছিলেন হাসপাতালের আইসিইউতে। উইন্ডিজের হয়ে 48 টেস্টে হাঁকিয়েছিলেন 15 সেঞ্চুরি, গড় ছিল তাতে 58.61। 48 সালে 23 বছর অভিষিক্ত হওয়ার বছরেই ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা 5 সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। 8 জুলাই করোনা মহামারীর মাঝে ইংল্যান্ড উইন্ডিজ টেস্ট দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট, কিন্তু খেলার নিয়ম ও প্রস্তুতিতে আসছে বড় পরিবর্তন। অনুশীলনে থাকবে সামাজিক দূরত্ব, ড্রেসিং রুমের পাশাপাশি ট্রেনিং গ্রাউন্ডেও থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থা, টিম মিটিংয়েও থাকবে সামাজিক দূরত্ব নামের বাধা, সেই সাথে মাঠেও থাকবে হাত ধোয়ার ব্যবস্থা। বলে লালা ব্যবহারে এসেছে নিষেধাজ্ঞা। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের পরিবর্তে করোনার ব্যাপকতা বিবেচনায় নিয়ে বাড়তে পারে নিরপেক্ষ ভেন্যুর সংখ্যা। আপাতত খেলার প্রাণ দর্শকরাই থাকছেন না মাঠে। আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। করোনা মহামারীতে অবশ্য বিশ্বের কোথাও এই দিনটি ভালোভাবে উদযাপন করা হচ্ছে না। AIPS অবশ্য শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের সকল ক্রীড়া সাংবাদিককে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিও শুভেচ্ছা জানিয়েছে দেশের ও দেশের বাইরের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের। আজ 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। বিশেষ এই দিনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল ক্রীড়া লেখক, ক্রীড়া সাংবাদিকদের জানাই শুভেচ্ছা। প্রতি বছর সারা বিশ্বের মতো এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করি আমরা, কিন্তু বিশ্বব্যাপী কোভিড-19 ভাইরাসের ব্যাপক সংক্রমণে এবছর আমরা কোনো আয়োজন করতে পারছি না। গত 3-4 দশকে বোধহয় এমন সংকটের মুখোমুখি কখনো হয়নি সাংবাদিকরা। তাই এই দুর্যোগে আমরা সরকারকে আমাদের পাশে খুব আশা করি। তার আগে পারস্পরিক সহযোগিতা ও নিজের মনোবলই হতে পারে বেঁচে থাকার বড় উপায়। আমরা সময়টাকে এভাবেও ভাবতে পারি, জীবনের সবচাইতে খারাপ সময়টা হয়তো পার করছি, অদূরে নিশ্চয়ই ভালো অপেক্ষা করছে। এই ছিল আজকের সব খবরে। যেতে যেতে আবারও মনে করিয়ে দিতেছি, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।